প্রতি আমরা যদি গত কয়েক বছরের দেখি, ট্রেন্ড দেখি, রিসার্চ অ্যাসিস্ট্যান্ট পরীক্ষাগুলোতে প্রপার্টি থেকে একটা ভালো পোর্শন আসে। কি কি আসে সাধারণত সেটা আমরা একটু বলি। আমরা কোশ্চেন আর আলাদা করে না দেখে তোমাদেরকে একটু বলি। মূলত আমাদের ফটোসিনথেসিস এবং রেসপিরেশনের ভিতরে যত রকমের ঘটনাগুলো খুঁটিনাটি যা ঘটে, সেখান থেকে ভিতর থেকে প্রশ্ন হয়। যেমন ধরো, তোমার গ্লাইকোলাইসিস কি, এই সংজ্ঞা যে কতবার আসছে, মানে গত যদি বলি 5-6টা রিসার্চ ইনস্টিটিউশনের 4-5টা পরীক্ষাতে সব জায়গায় গ্লাইকোলাইসিস কি, গ্লাইকোলাইসিস কোথায় অনুষ্ঠিত হয়, কয় অণু কয় অণু গ্লুকোজ থেকে কয় অণু পাইরুভেট উৎপন্ন হয়, এই জিনিসগুলা ফ্রিকুয়েন্টলি গত কয়েক বছর ব্যাপকভাবে আসছে। অতএব আমাদের এই প্রপার্টি নিয়ে এই জিনিসগুলো পড়তে হবে, আমাদের জানতে হবে। আমরা একটু দেখি। প্রপার্টিতে প্রথমে যেমন টাইপ অফ রুট, আমাদের যতগুলা মানে রুট কত রকম, লিফ কত রকম, লিফে পেডিসেল আছে কিনা, সেসাইল কিনা, তারপরে হচ্ছে পাতার অ্যারেঞ্জমেন্ট কি, হোল্ড কি, সিঙ্গেল লিফ কি, কম্পাউন্ড লিফ কি, লিফের ভেনেশন কেমন, তারপরে হচ্ছে ফ্লাওয়ারের কি, অ্যাস্টিভেশন কাকে বলে, ওভারির ইয়েটা কি, সিস্টেমটা কি, এই জাতীয় যত প্রশ্ন আছে মানে এখানে সেগুলো তোমরা একটু শিখে রাখবে। যদি তোমাকে বলে যে লিগুমিনাস জাতীয় ফলগুলোর, লিগুমিনাস জাতীয় ক্রপের ফ্রুটের টাইপটা কিরকম হয়, তো লিগুমিনাস জাতীয় ফলের ক্ষেত্রে ফ্রুটের টাইপ হয় পট বা লমেন্টাম, তোমরা জানো। অথবা তোমাকে প্রশ্ন অন্যভাবে করতে পারে যে সোনালো গাছের ফল, এটা দেখতে মানে এটা কিরকম, তখন তোমাকে বলতে হবে পট বা লমেন্টাম। পট। বাদামের ফল কেমন, পট। এই যে সয়াবিনের ফল কেমন, পট। তো এই যে তোমার ইয়েগুলা, এই তথ্যগুলা অনেকবারই আসে। যেমন ধরো বাংলাদেশের ব্রিতে তোমার এই অনেকবার আমি দেখছি যে রাইসের রুট সিস্টেমটা কি। তো রাইসের রুট সিস্টেম কি, আগে তো ওরকম প্রশ্ন ছিল ট্যাপ রুট, অ্যাডভেন্টিসিস রুট, ফাইব্রাস রুট, কোনোটাই নয় বা সবগুলো, এরকম। তো রাইসে কিন্তু মূলত ফাইব্রাস রুট সিস্টেম থাকে, কিন্তু আবার অ্যাডভেন্টিসিয়াস রুটও থাকে। হ্যাঁ। আর এই যে দেখো, খুব ছোট ছোট কোশ্চেন, মডিফাইড স্টেমের যায় সংখ্যাটা, এই যে এখানে দেখো, টিউবার হচ্ছে পটেটো, তারপরে রাইজোম হচ্ছে জিঞ্জার, বাল্ব হচ্ছে অনিয়ন, তারপরে ব্যানানার হচ্ছে সাকার, অফসেট হচ্ছে ওয়াটার হায়াসিন। এক একটার এক এক রকম তোমার স্টেম, মডিফাইড স্টেম। তাহলে টিউবার কিন্তু হচ্ছে মডিফাইড স্টেম। তারপরে অনিয়নের ক্ষেত্রে ওটা কিন্তু মডিফাইড স্টেম, নট মডিফাইড রুট, একটু খেয়াল করো। আলুর কিন্তু আলু কিংবা তোমার পেঁয়াজ কিন্তু মডিফাইড রুট, এটা মডিফাইড স্টেম, এটা কিন্তু মডিফাইড রুট না, এটা মাথায় রাখতে হবে। তারপর মডিফাইড রুটের মধ্যে কিন্তু আছে যেমন সুইট পটেটো, পটেটোটা হচ্ছে মডিফাইড স্টেম, কিন্তু সুইট পটেটোটা হচ্ছে টিউবারাস রুট। এই জিনিসগুলো কিন্তু ইন্টারমিডিয়েট লেভেলের পড়া, আমরা বায়োলজি বা যে কোনো ভর্তি পরীক্ষার ক্ষেত্রে এই জিনিসগুলো আমরা পড়ছি। কিন্তু দেখো, এই যে মডিফাইড স্টেম, মডিফাইড রুট, এই তথ্যগুলো কিন্তু আমাদের অনেকবারই আসছে এবং আসে। ফাইলোটেক্সি বলতে আমরা জানি যে ফুলের যে অ্যারেঞ্জমেন্টটা তোমার থাকে, তোমরা একটু জাস্ট রেসিম আর করিম্ব যেটা, এটার পার্থক্যটা যেন স্পাইক। আর আমরা একটু যাই, এগুলো অ্যাস্টিভেশনটা কি, এগুলো খুব বেশি আসে না, থিওরিটিক্যাল জিনিসগুলো আসে না। তবে তোমার কিছু কিছু জিনিস আসে, আমি একটু যাই, দেখলে বুঝতে পারবো। হাট আসার দরকার নাই, আসে না। এন্ড্রোসিয়াম, গাইনোসিয়াম, তো তোমরা জাস্ট সংখ্যাটা দেখে রাখবা। প্রোডাকশন, পেগ, পেগ এবং পট ডেভেলপমেন্ট, তোমরা জানো যে বাদাম গাছে প্রথমে তোমার একটা ফুলের মতো হয়, ফুলটা থেকে তারপর একটা ছোট্ট প্যাক হয়, প্যাকটা আস্তে আস্তে মাটির নিচে যায়, একটা থাকে, একটা মানে বৃন্ত থাকে, সেটার সাথে অ্যাটাচ থাকে, এটা মাটির নিচে যায়, এটাকে আস্তে আস্তে পড হয়, দ্যাট ইজ কল্ড প্যাড এবং পড, পড ডেভেলপমেন্ট। তো এটা বালু মাটির জন্য এটা হলে ভালো হয়। তো পেরিয়ান্থ কি, দেখো যখন ক্যালিস এবং করলা দুইটা একসাথে হয়ে যায়, বৃতি এবং ফুলের পাপড়ি যখন একসাথে হয়ে যায়, তখন তাকে বলা হয় পেরিয়ান্থ। এই জিনিসগুলো ছোট ছোট সংখ্যাগুলো এখান থেকে দেখে রাখবা। আর এখানে তোমার খুব বেশি দরকার নাই। ম্যাক্সিমাম নাম্বার অফ ইকোনমিক প্লান্টস ইন দ্য আর্থ ইজ কল্ড গ্রামিনী ফ্যামিলি। গ্রামিনী ফ্যামিলি থেকেই বিশ্বের যত খাদ্য শস্য সব গ্রামিনী ফ্যামিলি। তবে গ্রামিনী ফ্যামিলি কিন্তু এখন আর গ্রামিনী বলে না, এটাকে কি বলে সাদিয়া, এটাকে কি বলে? সাদিয়া, সাদিয়া, আনিকা। স্যার পোয়াসিয়া বলে।
পুয়েসি, পোয়াসিয়া কি, সরি সরি, পুয়েসি, পোয়েসি পুয়েসি। পোয়েসি। ঠিক আছে। তো এই জিনিসগুলো একটু দেখে রাখবা। তারপরে হচ্ছে হারভেস্টিং ইন্ডেক্স, এই সূত্রটা খুব ইম্পর্টেন্ট, এটা আসে যে কোনো কিছুর ইকোনমিক ইল্ড কতটুকু আর বায়োলজিক্যাল ইল্ড কতটুকু, এটাকে 100 দিয়ে গুণ করলে যে তোমার সূত্রটা, এটাকে বলা হয় হারভেস্টিং ইন্ডেক্স। মানে ধরো তুমি ধান চাষ করলা, দেখা গেল প্রচুর পরিমাণে গাছ ফর হইলো কিন্তু ধান বেশি হইলো না, তাহলে তোমার এটা কিন্তু ইকোনমিক ইল্ড কম হইলো কিন্তু বায়োলজিক্যাল ইল্ড বেশি হইলো। তো এটাকে হারভেস্ট ইন্ডেক্স বলা হয়। ইকোনমিক ইন্ডার বায়োলজিক্যাল সংজ্ঞাটা শিখে রাখবা। একটা জিনিস খুব ভালো করে জেনে রাখবা, এই ফলের ক্ষেত্রে যেরকম ক্লাইমেক্টারিক ফ্রুট আর নন ক্লাইমেক্টারিক ফ্রুট, এটা আমি তোমাকে বলছিলাম যে কখন রেসপিরেশন বেড়ে যায় ফল হারভেস্টের পর। আর ঠিক ডিটারমিনেট প্লান্ট আর ইনডিটারমিনেট প্লান্টের ক্ষেত্রে তোমার ডেফিনেশনটা খুব ভালো করে শিখে রাখবে। দেখো, আমরা যদি সরিষা ফুল দেখি তাহলে নিচের দিকে ফুল একটা একটা করে ফুল ফুটতেছে আস্তে 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 আস্তে, কিংবা রজনীগন্ধা যদি একটা ফুলের কথা চিন্তা করো, রজনীগন্ধা ফুল তুমি বাসায় তুমি পানির মধ্যে চুবায় রাখবা, দেখবা যে নিচের দিকে একটা দুইটা করে ফুটতেছে 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 আস্তে 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 উপরে উঠতেছে। এই যে তোমার মেইন ফ্লাওয়ারিং এক্সিস্ট কন্টিনিউয়াস টু গ্রো ভেজিটেটিভ এন্ড রিপ্রোডাক্টিভ গ্রোথ সাইমালটেনিয়াস, মানে গাছেও বড় হচ্ছে এবং ফুলও বড় হচ্ছে। এই যে এটাকে বলা হয় তোমার ভেজিটেটিভ এবং রিপ্রোডাক্টিভ দুইটা গ্রোথই একসাথে চলে, এটাকে বলে ইনডিটারমিনেট টাইপের প্লান্ট। আর যেসব গাছের ক্ষেত্রে গাছ হলো তারপরে আস্তে আস্তে ফুল ধরলো, ফুল ধরার পরে গাছটা মরে গেল, মানে গাছ হওয়া, ভেজিটেটিভ গ্রোথ, দেন হচ্ছে রিপ্রোডাক্টিভ গ্রোথ, তারপরে গাছ মরে যায়। এই যে প্রক্রিয়াটাকে বলে ডিটারমিনেট প্লান্ট। দেখো, মেইন ফ্লাওয়ার টার্মিনেটেড বাই ফ্লাওয়ার, রিপ্রোডাক্টিভ গ্রোথ কে সিজেস ভেজিটেটিভ গ্রোথ, মানে ভেজিটেটিভ গ্রোথ রিপ্রোডাক্টিভ গ্রোথ কে সিজ করে দেয় যখন ইয়ে হয়। তো এই জিনিসগুলো তোমরা ডিটারমিনেট প্লান্ট আর ইনডিটারমিনেট প্লান্টের সংজ্ঞাটা উদাহরণ সহ শিখে রাখবে, তাই নাহলে পরীক্ষায় আসলো যে এই ইয়ে গাছটা কিরকম, ডিটারমিনেট নাকি ইনডিটারমিনেট, তাহলে তখন যেন তোমরা বলতে পারো। এবার হচ্ছে ক্রপ বোটানিতে একটা বড় জিনিস হচ্ছে ইকোলজি। ইকোলজি মানে হচ্ছে বাস্তু সংস্থান। তোমাদের এখানে কিছু জিনিস আমি তোমাদের দেখাই। যখন একটা কোথাও যখন ইয়ের মধ্যে বাস্তু সংস্থান হয়, তোমার ধরো কি বলবো, মরুভূমিতে যখন বাস্তু সংস্থান হয় তখন তাকে বলা হয় এই জেরোসেরি। যখন পাথরের মধ্যে তোমার কোনো একটা বাস্তু সংস্থান হয় তাকে বলে লিথোসেরি। যখন এই আলোতে যখন কোনো কিছু হয় তখন হয় লাইট লাভিং প্লান্ট হেলোফাইট, আর শেড লাভিং প্লান্ট হচ্ছে সায়োফাইট, আর হেলোসেরি হচ্ছে লবণাক্ত এলাকায়। এই যে ছোট ছোট টার্মিনোলজি, এই টার্মিনোলজি গুলো একটু শিখে রাখতে হবে। এক্স সিটু কি বলে কনজারভেশন, ইন সিটু কনভারসেশন, এই জিনিসগুলো একটু দেখে রাখবা। আবার একটা জিনিস বলা হয় যে তোমার ওই যে ইন ভিভো কনজারভেশন, আমরা অনেক সময় লিকুইড নাইট্রোজেনের মধ্যে -180 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে যে কোনো সিডকে সংরক্ষণ করি, দ্যাট ইজ কল ইন ভিভো, বা তোমার এটাকে কি বলে, কেউ একটু বলে দাও। আচ্ছা, ইন সিটু এক্স সিটু ইন ভিট্রো কনজারভেশন দেখে রাখবা। পোলুটেন্টের মধ্যে গ্রিন হাউস ইফেক্ট। আচ্ছা, আমাদেরকে তোমার অনেক সময় প্রশ্ন আসে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কত আসে অনেক সময়, বা বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কত, বায়ুমণ্ডলে ইয়ার নাইট্রোজেন গ্যাসের পরিমাণ কত। তো বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড 0.032%, অক্সিজেন 20.94%। অনেকে আমরা 21% লিখে দিয়ে আসি। 21% যারা লিখবে তারা নাম্বার ভালো পাবে না, কিন্তু একুরেট তোমাকে লিখতে হবে যে 20.94%। আচ্ছা, এবার ওজোন গ্যাস কিভাবে ফর্ম করে, এসিড রেইন কিভাবে ফর্ম করে, জাস্ট দেখে রাখবা। সূত্র খুবই সহজ। NO2 থেকে তোমার N2O5 হচ্ছে, N2O5 এর সাথে পানি মিশ্রিত হচ্ছে, যেহেতু এটা তোমার বাতাসেই থাকে, পানি মিশ্রিত হয়ে নাইট্রিক অ্যাসিড হচ্ছে। এটা যেটা বজ্রপাতের সময় নাইট্রিক অ্যাসিডটা তোমার এই বজ্রপাত হয়ে তোমার মাটিতে তোমার চলে আসে, এবং এটাকে বলা হয় এসিড রেইন। এটা বজ্রপাতে হতে পারে, আবার বছরের শুরু থেকে যে বৃষ্টি হয় সেখানে তোমার N2O5 আর H2O মানে পানি মিলে 2HNO3 নাইট্রিক অ্যাসিড উৎপন্ন করতেছে। আবার সালফার ডাইঅক্সাইড তোমরা জানো বিভিন্ন কলকারখানা থেকে তোমার সালফার ডাইঅক্সাইড নির্গত হয়, এটা সালফার ট্রাইঅক্সাইডে রূপান্তরিত হয়। এটার সাথে যখন পানি যুক্ত হয় তখন H2SO4 বা সালফিউরিক অ্যাসিড উৎপন্ন হয়। বৃষ্টির সাথে সালফিউরিক অ্যাসিডটা মাটিতে চলে আসে, তখন তাকে আমরা অ্যাসিড রেইন বলি। খুবই সহজ সূত্র। এইবার হচ্ছে আমাদের একটা জিনিস জানা লাগবে, সেটা হচ্ছে হরমোন। এটা খুব ফ্রিকুয়েন্টলি আসে, তোমরা মনে রাখবা কোন হরমোনের কি কাজ। তোমার সিট সিট ডরমেন্সির জন্য কোন হরমোন দায়ী, সরাসরি বলবে। উত্তর তোমাকে না জানলে, তুমি এখন যেহেতু প্রশ্ন হয় 1 নম্বরের, কোনো এমসিকিউ নাই, উত্তর জানা থাকলে পারবা, না জানা থাকলে পারবা না। এবিএ কিন্তু ডরমেন্সি এ করে, সিট ডরমেন্সির জন্য দায়ী। অক্সিন হচ্ছে তোমার গাছের কি করে, অক্সিন হচ্ছে তোমার গাছের বৃদ্ধি বাড়ায়। তোমরা জানো একটা গাছের উপরের দিকে তোমার অক্সিন থাকে, উপরে যদি
ছোট্ট একটু জায়গায় ওখানে যেটা তোমার টিপ অ্যাপেক্স বলা হয় যেটা পারে। তো এই যে তোমার অক্সিজেনের প্রভাবে সেল ইলংগেশন, এপিক্যাল ডমিনেন্স, ফটোপিরিয়ডিজম, জিওট্রপিজম, তোমরা জানো গাছ তোমার যেখানেই রাখি গাছের মাথা কিন্তু উপরে সূর্যের দিকে যায়, এটা হচ্ছে তোমার হেলিওফাইট বলা হয়, হেলিওট্রপিজম বা জিওট্রপিজম, যে গাছের শিকড় যাবে নিচের দিকে, মাথা যাবে বাইরের দিকে। শিকড় উপরের দিকে যায়, মাথা নিচের দিকে হয় না কেন? আমরা বীজ তো ফেলে রাখি, এটা হবে না। আচ্ছা, সাইটোকাইনিন, সেল ডিভিশন, জিবরেলিন, তোমরা জানো সেল ইলংগেশন, ফ্লাওয়ারিং ইন লং ডেপ্টাস। তোমরা আরেকটা জানো কিনা, এই যে জিবরেলিনটা কিন্তু তোমার আমাদের কি কি করে, আমরা যে তোমার গাছ লাগাই, এই যে ধান গাছ লাগাই, বাকানি ডিজিজ হয়, বাকানি ডিজিজের পিছনে দায়ী হচ্ছে জিবরেলিন। ইথিলিন ফল পাকানোর জন্য দায়ী, আর হচ্ছে সিড ম্যাচুরেশনের জন্য, ডরমেন্সির জন্য তোমার এবিএ দায়ী। তো এই ডরমেন্সি কোনটার জন্য কোনটা দায়ী, এখানে কজেস অফ ডরমেন্সি ডিটারমিনেট অলরেডি বলে ফেলছি, অ্যাসিড রেইন কিভাবে হয় তাও বলে ফেলছি। এইবার অনেক কঠিন জিনিস, সেটা হচ্ছে আচ্ছা, ফিজিওলজিক্যাল ম্যাচুরিটি আর ম্যাচুরিটি। তোমরা জানো কোন একটা গাছ তোমার মানে যদি মানে ম্যাক্সিমাম ড্রাই মাস অ্যাকুমুলেশন ইন সিড ইজ কনসিডারেড ফিজিওলজিক্যাল ম্যাচুরিটি, মানে কোনো একটা বীজের মধ্যে সর্বোচ্চ যখন বীজের ওজনটা বাড়ে, সেটাকে আমরা বলতেছি ফিজিওলজিক্যাল ম্যাচুরিটি, মানে বীজটা ম্যাচিউর। বাট এটা ছাড়াও আপনার হচ্ছে যে ফিজিওলজিক্যাল ম্যাচুরিটি, আর একটা তোমার বলা হয় কনজিউমার ম্যাচুরিটি বা বায়োলজিক্যাল ম্যাচুরিটি। যেমন ধরো একটা শসা, আমরা যখন মোটামুটি কচি থেকে একটু বড় হয়, তোমার আমরা বুঝতে পারি বীজ শক্ত হয়ে গেলে এটা কিন্তু শসা কেউ খাবে না, তাইলে তখনই কিন্তু এটা মেচিউর হয়ে গেছে। সব কিন্তু মানে মেচুরিটি মানে কিন্তু একবারে বাড়তি হয়ে যাওয়া না, বাড়তি যেটা হয় সেটাকে বলে আমরা ফিজিওলজিক্যাল ম্যাচুরিটি। ওকে, এইবার হচ্ছে ফটোসিনথেসিস। তোমরা জানো ফটোসিনথেসিস মানে হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের 6 অণু কার্বন ডাইঅক্সাইডের সাথে 12 অণু পানি মিলে সেখান থেকে গ্লুকোজ এবং 6 অণু অক্সিজেন এবং 6 অণু পানি উৎপন্ন হয়। প্রশ্ন হতে পারে কয় অণু অক্সিজেন উৎপন্ন হয়, এটা আসে ফটোসিনথেসিসে। তোমার জানো দুইটা ইয়ে, একটা হচ্ছে লাইট রিয়েকশন আর একটা হচ্ছে ডার্ক রিয়েকশন। তো লাইট রিয়েকশনের ভিতরে কি কি ঘটে, তোমার লাইট রিয়েকশনে এটিপি এবং এনএডিপি শক্তি উৎপন্ন করে, আর শক্তি এনএডিপির মানে হয়ে শক্তি উৎপন্ন হয়। আর ডার্ক রিঅ্যাকশনে ইউজ এনার্জি এন্ড প্রোডিউস গ্লুকোজ, মানে ডার্ক রিঅ্যাকশনের ক্ষেত্রে ওই এনার্জিটাকে, যে প্রথমে এনার্জি উৎপন্ন হয় সেই এনার্জিটাকে ইউজ করে গ্লুকোজ এবং তোমার উৎপন্ন হচ্ছে, কি উৎপন্ন হচ্ছে, এনার্জি উৎপন্ন হচ্ছে। তো ফটোসিনথেসিসের যে ব্যাপারটা, এটা তোমাদেরকে আমি আমি আলাদা করে শেখাবো না, কিন্তু তোমরা এটা তোমাদের বইতে, তোমাদের শীটে, তোমাদের নোটে যা আছে সেখান থেকে তোমরা দেখে রাখবা। আমি শুধু তোমাদেরকে ক্লু দিয়ে দিব। ফটোসিনথেসিসের এটা তোমরা ইন্টারমিডিয়েট লেভেল থেকে পড়তেছো, ফটোসিস্টেম ওয়ানে কি হয়, ফটোসিস্টেম টু এ কি হয়। ফটোসিস্টেম ওয়ানের মধ্যে তোমার কিভাবে এনার্জিটা বের হয় ও কোন রিয়াকশন কোথায় হয়, ফটোসিস্টেম ওয়ানটা কোথায় হয়। তোমরা জানো থাইলাকয়েডে কিন্তু এই রিয়াকশন গুলো হয়, লাইট ডিপেন্ডেন্ট রিয়াকশন, লাইট ইন্ডিপেন্ডেন্ট রিয়াকশন, এবং কোন রিয়াকশনকে, কোনটাকে তোমার ক্যালভিন সাইকেল বলে, কোনটাকে তোমার ইটিপি বলে, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বলে, এই জিনিসগুলো একটু দেখে রাখতে হবে। তো এডিপির সাথে একটা ফসফরাস, ফসফর কি বলে, ফসফোরাইলেশন, যেটা ফসফরাস যুক্ত হয়ে এনএডিপি প্লাস উৎপন্ন হচ্ছে। তো এটা কোথায় হচ্ছে, এই দেখো গ্রানামের মধ্যে হচ্ছে, গ্রানামের থাইলাকয়েডে। এই জিনিসগুলো একটু করে জেনে রাখতে হবে। ফটোসিনথেসিস আর রেসপিরেশন, রেসপিরেশনটা কিন্তু জাস্ট ফটোসিনথেসিসের উল্টা ঘটনা। কোনো একটা গাছ তার কার্বন ডাই অক্সাইড এবং পানিকে কাজে লাগিয়ে সেখান থেকে গ্লুকোজ উৎপন্ন করতেছে এবং অক্সিজেন উৎপন্ন করতেছে প্লাস পানি উৎপন্ন করতেছে। সেখানে সেটা না হয়ে যদি ঠিক উল্টাটা হইতো, আমাদের শরীরে গ্লুকোজ আছে, সেই গ্লুকোজটা ভেঙে সেখান থেকে আমরা কার্বন ডাই অক্সাইড এবং পানি পাচ্ছি, দ্যাট ইজ কল্ড তোমার রেসপিরেশন। সো রেসপিরেশন আর ফটোসিনথেসিসের পার্থক্যটা একটু দেখবা। এই রেসপিরেশনের সময় কি কি ঘটনা ঘটে, এই দেখো তোমার রেসপিরেশনের ক্ষেত্রে গ্লাইকোলাইসিস হয় প্রথম দুইটা, এটা হচ্ছে গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিস মানে কি, গ্লুকোজটাকে ভেঙে পাইরুভেটে উৎপন্ন করা হয়। আর তোমার এখানে আরেকটা ঘটনা ঘটে যেটাকে বলে ক্রেবস সাইকেল, বা পাইরুভেট থেকে এনার্জি উৎপন্ন হয়। তাহলে গ্লুকোজ থেকে উৎপন্ন হচ্ছে পাইরুভেট, পাইরুভেট থেকে হচ্ছে এনার্জি। এই প্রক্রিয়াটাকে বলা হয় রেসপিরেশন। কোথায় ঘটে, গ্লুকোজ থেকে যে পাইরুভেট উৎপন্ন হয় সেটা হয় সাইটোসেলে, আর ক্রেবস সাইকেলের মধ্যে পাইরুভেট থেকে যে এনার্জি উৎপন্ন হয় এটা হয় ঘটনা ঘটনা মাইটোকন্ড্রিয়ায় ঘটে। তো এই জিনিসটা তোমার, এই জিনিসগুলোর ভিতরে কিছু স্টোরি আছে, এই স্টোরিগুলো তোমাদেরকে একটু জেনে রাখতে হবে, যে কোনটায় কি কি ঘটে, কয় অণু পানি লাগে, কয় অণু মানে উৎপন্ন হয়, গ্লাইকোলাইসিস একটা ধাপে কয়টা পানি উৎপন্ন হয়, এইটা কিভাবে তোমার মানে একটা সাইকেলে কিভাবে পূর্ণ হয়, এই জিনিসগুলো তোমাদের জেনে রাখতে হবে। আর তোমরা জানো ফটোসিনথেসিস ম্যাক্সিমাম ইন রেড লাইট। কেন রেড লাইটে, কারণ রেড লাইটের ওয়েভলেন্থ বেশি। আমরা জানি ভিপ জিওর, বেনিয়া সহ কলা, লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি। তরঙ্গ দৈর্ঘ্য, ভিজিবল তরঙ্গ দৈর্ঘ্য কোনটার কত, 460 থেকে 700 নিউমেরিক্যাল মিটার পর্যন্ত হচ্ছে তোমার আমাদের ভিজিবল ভিপজিওর, যেটাকে বলে বেনিয়া সহকলা।
সেটা। তো সেখানে তোমার লাল আলুতে তোমার ফটোসিনথেসিস বেশি হয়, তাহলে সবচেয়ে কম হয় কোনটা? বেনিয়া, বেগুনি, বেগুনি, নীল এগুলাতে বা সবুজ এগুলাতে তোমার ইয়েটা কম হবে, ফটোসিনথেসিস কম হবে। তো এই জিনিসগুলো একটু দেখে রাখবা। ক্যারোটিন, ক্লোরোফিলে কোনটার কি কালার, জেন্থোফিল, প্লাস্টিক গুলোর কালার কি, এই জিনিসগুলো জেনে রাখবা। এবং C3 এবং C4 প্লান্ট সবাই মনে রাখো। C3 C4 প্লান্টের যে সংজ্ঞা, পার্থক্য এবং উদাহরণ, এটা প্রতিবার আসে। C4 প্লান্ট হচ্ছে যে তোমার ফার্স্ট প্রোডাক্টটা কি, ফার্স্ট কার্বন প্রোডাক্টটা কি C4 এর ক্ষেত্রে, আর C3 এর ক্ষেত্রে ফার্স্ট মানে কার্বন প্রোডাক্টটা কি, কোনটার ক্ষেত্রে 3Ga, তারপরে কোনটার ক্ষেত্রে অক্সালো এসিটিক অ্যাসিড, এটা তোমরা একটু জেনে রাখবা এবং ক্যাম প্লান্টের উদাহরণ জানবা। C3 এবং C4 প্লান্টের মধ্যে কোন গাছ সবচেয়ে, বাতাসে যদি কার্বন ডাইঅক্সাইড বেশি বেশি বেড়ে যায়, তাহলে কোন গাছটা খাদ্য উৎপাদন বাড়াবে, এই জিনিসগুলো এখানে তো তোমার C3 এবং C4 এর পার্থক্যটা সহজ ভাবে দেওয়া আছে, এটা তোমরা একটু দেখে রাখবা। যেমন ধরো C3 প্লান্ট রাইস, হুইট, বার্লি, আর C4 প্লান্ট হচ্ছে সুগার কেন, মেজ। তোমাদেরকে একটু একটু বলে রাখি সবার জন্য মনে রাখার জন্য। C3 প্লান্ট এবং C4 প্লান্ট আমাদের পৃথিবীর জন্য মানে আমাদের খাদ্য নিরাপত্তার জন্য একটা বিশাল বড় ভূমিকা। দেখো C4 প্লান্টে কার্বন ডাইঅক্সাইডকে কাজে লাগায় তারা যে খাদ্য উৎপন্ন করে সেটা কিন্তু অনেক বেশি করতে পারে। চিন্তা করে দেখো, একটা ভুট্টার দানা কত বড়, কিন্তু একটা ধানের দানা কিন্তু খুবই কম, ছোট। এখন বিজ্ঞানীরা চেষ্টা করতেছে ধানের দানাকে বা চালের দানাকে যদি আমরা ভুট্টার দানার মতো বড় দানা বানাইতে পারতাম, তাহলে তো আমাদের বিশ্বে চালের অভাব পূর্ণ হয়ে যেত, হইতো না? একটু পানি খাই। সরি, জগে যাচ্ছে। তো এই জন্য তোমার, তোমাকে যদি কেউ বলে আচ্ছা বলো তো সুপার রাইস কি জিনিস, তখন তোমাদের অনেকে অনেক উল্টাপাল্টা উত্তর দেয় যে স্যার সুপার রাইস হচ্ছে যে ধানের উৎপাদন অনেক বেশি, এটা কোথায়, চায়নাতে ইয়ে হচ্ছে, চাষাবাদ হচ্ছে। আসলে সুপার রাইস ইজ এ কনসেপ্ট, সবাই মনে রাখো। সুপার রাইস ইজ এ কনসেপ্ট, এটা এখনো আমরা বাস্তবায়ন হয় নাই। তাহলে বাস্তবায়ন হয় নাই, তাহলে এই কনসেপ্টটা কি? সেটা হচ্ছে, খেয়াল করে দেখো, C3 প্লান্ট, ধান গাছ কিন্তু C3 প্লান্ট। আমরা বিজ্ঞানীরা যদি ধান গাছের ফিজিওলজি চেঞ্জ করে এটাকে C4 প্লান্টে কনভার্ট করতে পারি, C4 প্লান্টের কিন্তু তোমার উৎপাদন ক্ষমতা অনেক বেশি, যেটা সুগার কেন বা মেজের। তাহলে আজকে ধান গাছ যেটা, এটা যদি C4 প্লান্ট হয়, তাহলে ধান গাছের উৎপাদন অনেক বেড়ে যাবে। এবং সেটা যদি আমরা করতে পারি, তাহলে সেই ধান গাছটাই হবে আমাদের C4 প্লান্ট। এটা কিন্তু একটা জেনেটিক্যালি মডিফিকেশন হবে। এটা নিয়ে বিজ্ঞানীদের অনেক কনফিউশন আছে, কিন্তু বিজ্ঞানীরা চেষ্টা করে যাচ্ছে। অলরেডি তারা ধান গাছকে কিভাবে C3 থেকে C4 এ কনভার্ট করা যায় সেই প্রক্রিয়াটা ডেভেলপ করছে, কিন্তু বাকি প্রক্রিয়া এখনো মানে এবং এটা একটা বিশাল মেগা প্রজেক্ট। বিশ্বের তোমার ইয়ে নিয়ে ইরি তারপরে আরো অনেকগুলো অর্গানাইজেশন মিলে এই প্রজেক্টটা বাস্তবায়ন করতেছে, যে কিভাবে ধান গাছকে C3 প্লান্ট থেকে C4 প্লান্টে উৎপন্ন করা যায়। দ্যাট প্রজেক্ট ইজ নোন অ্যাজ সুপার রাইস। এখন মনে থাকবে যে সুপার রাইস কি জিনিস, এই সুপার রাইসটা তোমরা একটু জেনে রাখবা। আর C3 প্লান্ট এবং C4 প্লান্টের ক্ষেত্রে C3 হচ্ছে ফার্স্ট স্টেবল কম্পাউন্ড, 3 কার্বন বিশিষ্ট কম্পিয়ে পিজিএ, কি বলে পিজি এর পুরো নামটা কি আমি মনে করতেছি না, ফসফোগ্লিসারিক অ্যাসিড। আর এর ক্ষেত্রে অক্সালো এসিটিক অ্যাসিড 4A। তো এই হচ্ছে মোটামুটি আমাদের প্লান্টের ক্রপ বোটানির ক্ষেত্রে ফিজিওলজির এই জিনিসগুলো আমাদের ব্যাপকভাবে জানতে হবে। ক্রপ বোটানি থেকে 4-5টা প্রশ্ন আসে এবং এই কয়েকটা জিনিসই ঘুরে ফিরে আসে এবং খুবই ইম্পর্টেন্ট। প্লাস হচ্ছে ছোট ছোট ফ্লোয়েমের কাজ কি, জাইলেমের কাজ কি, গাছের পানি কোনটা পরিবহন করে, খাদ্য কোনটা তৈরি করে। তুমি দেখো জাইলেম হচ্ছে ওয়াটার কন্ডাক্টিভ টিস্যু অফ প্লান্ট, আর ফ্লোয়েম হচ্ছে ফুড কন্ডাক্টিভ টিস্যু অফ প্লান্ট। হ্যাঁ, কোনটা পানি নিচ থেকে উপরের দিকে নিয়ে যায়, আর কোনটা উপরে গাছের ইয়েটাকে খাদ্য বানায় তোমার আমাদের দেশে গাছে খাবারে নিয়ে আসে। তোমার এখানে অনেক ক্ষেত্রে প্রশ্ন আসে যে গাছের সিঙ্ক কি এবং তোমার গাছের তোমার সোর্স কি। সোর্স এবং সিঙ্ক মানে কি? সিঙ্ক মানে কোথাও জমা করা, তোমাদের বাসায় যে বেসিন থাকে বা সিঙ্ক থাকে, এখানে সবকিছু আমরা এসে জমা হয়, তার মানে গাছের খাবারটা জমা হয়। সিঙ্ক কোথায়? যদি আলু গাছের সিঙ্ক মানে হচ্ছে নিচে টিউবার, আম গাছের সিঙ্ক মানে হচ্ছে আম গাছের আমটা হচ্ছে তোমার সিঙ্ক। আর সোর্স মানে কি? পাতায় যে তোমার খাদ্য উৎপন্ন হয়, সেটা হচ্ছে সোর্স। কোনটা কোন জায়গায় রিয়েকশন হয় একটু দেখে রাখবা। একটা সেল অর্গানেল, তোমরা জানো আমাদের কোষের বিভিন্ন কাজ আছে, কোষের বিভিন্ন অঙ্গের বিভিন্ন রকম কাজ আছে। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ কি, মাইটোকন্ড্রিয়ার কাজ কি, মাইটোকন্ড্রিয়াকে কোষের পাওয়ার হাউস অফ সেল বলা হয়। এই যে এরকম টুকিটাকি যে তথ্যগুলো আছে, এটা ইন্টারমিডিয়েট লেভেলের তথ্য। এই জিনিসটা এই সেল অর্গানেল থেকে তোমরা শিখে রাখবে। ক্রমপটানি নিয়ে কারো কোনো কথা আছে? প্লিজ কথা বলো।
আচ্ছা, ক্রপ বোটানির ইমিডিয়েট আগে ছোট্ট একটা সাবজেক্ট আছে যেটা আমরা মানে যদিও আমরা বিভিন্ন জায়গায় এটা পড়ে ফেলছি, সেটা হচ্ছে সিড সাইজ। তোমরা সিডের এগ্রোনমিক্যাল সংজ্ঞা এবং সিএর সংজ্ঞা এবং সিড রিলেটেড, সিড ভায়াবিলিটি, সিড ভিগর, সিড তোমার জার্মিনেশন, তারপরে সিড কোয়ালিটি, সিড পিউরিটি, এই জিনিসগুলো সংজ্ঞাগুলো শিখে রাখবা। তারপরে সিড ডরমেন্সি, এটা কোনটার কারণে কি হয়, সিড স্যাম্পলিং, এগুলো খুব সহজ জিনিস, এবং সিডের যে স্ট্রাকচার আছে কোনটার কি ফাংশন, মাইক্রোরাইজা কি, তারপরে হচ্ছে এমব্রায়ো কি, কোনটা কিভাবে ফাংশন করে, এই জিনিসগুলো একটু দেখে রাখতে হবে, জাস্ট দেখে রাখার জন্য দেখে রাখা এটা ইয়ে। তবে এখান থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যে আমরা তোমাকে অলরেডি আলোচনা করেছি ব্রিডার সিট কি, ফাউন্ডেশন সিট কি, রেজিস্টার সিট কি, ট্রুথ ফিলি লেভেল সিট কি, সংখ্যাগুলো একটু দেখে রাখবা। আর এখানে এগুলো খুব বেশি আসে না, সিটের স্ট্রাকচারের সব তথ্য আসে না, এগুলো জাস্ট একটু দেখে রাখার জন্য। সার্টিফাইড সিট কি, ট্রুথ ফিলি লেভেল সিট কি, এই জিনিসগুলো একটু দেখে রাখবে, তাহলে এটা হয়ে যাবে সিট সাইজে, আর তেমন কিছু দরকার নেই। এরপরে আমরা তোমার একটা ছোট্ট একটা জিনিস দেখবো, ওটা দেখে আমাদের ইয়ে, সেটা হচ্ছে আমরা তো মোটামুটি সাবজেক্ট এগ্রিকালচারের যতগুলো ছিল সবগুলো শেষ করেছি। তোমরা একটু দেখো, আমরা যদি চিন্তা করি, আমরা প্রথমে সয়েল সায়েন্স পড়েছি, অ্যাগ্রোনমি পড়েছি, তারপরে আছে ক্রপ বোটানি পড়লাম, জেনেটিক্স মোটামুটি আমি তোমাদের দেখাইছি, জেনেটিক্স একটু কথা আছে পরে বলতেছি। তারপরে তোমার হর্টিকালচার আমরা খুব ভালো করে পড়েছি, কারণ হর্টিকালচারে আমরা বইয়ের পাশাপাশি আমরা ওটাকে আমরা আরেকটা জিনিস আমরা ওখানে দেখেছি, যে হর্টিকালচারে তোমার আমাদের ওই যে কৃষি প্রযুক্তি বই, যেটা আমাদের ওই বইটা আমাদের ইয়ে, ওটার উপরে বেশ কিছু তোমার তথ্য আমরা পেয়েছি। সুন্দর আছে বাবা, থ্যাংক ইউ, রেখে দাও। তো এই জিনিসগুলো আমাদের সবগুলো সাবজেক্ট কভার হয়েছে। এরপরে লাস্টে ছোট ছোট সাবজেক্ট, এনভায়রনমেন্টাল সায়েন্স, ক্রপ বোটানি, এগ্রিকালচারাল কেমিস্ট্রি, বায়োকেমিস্ট্রি, এগ্রিকালচার ইকোনমিক্স, এগ্রিকালচার স্ট্যাটিস্টিক্স, সবই আমরা দেখেছি, ম্যাথ দেখেছি। আমরা মোটামুটি কিন্তু রিসার্চ ইনস্টিটিউশনের আল্লাহর মধ্যে একটা ভালো প্রিপারেশন কিন্তু আমাদের হয়ে যাচ্ছে, যদি আমরা প্রপারলি এই বাকি কথাগুলো, আমার কথাগুলো তোমরা শুনো। একটু ছোট্ট একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি। আমাদের কিছু এগ্রিকালচারাল জেনারেল নলেজ আসে, হ্যাঁ, এগ্রিকালচারাল জেনারেল নলেজ গুলো আমাদের তোমার এটা একেবারে খুবই মুখস্থ করা জিনিস। আমরা যে জিনিসগুলো ছোটবেলায় পড়ছি, বাংলাদেশের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় কোথায়, বাংলাদেশের সবচেয়ে কম বৃষ্টিপাত হয় কোথায়, বাংলাদেশে এভারেজ বৃষ্টিপাত কোথায়, বাংলাদেশ পাট উৎপাদনে বাংলাদেশ বিশ্বে কততম, ধান উৎপাদনে কততম, গম উৎপাদনে কততম, চা উৎপাদনে কততম, পজিশন গুলা কি, বাংলাদেশে তোমার এভারেজ, এই যে তোমার আজকে গতকালকে এটা পরীক্ষায় প্রস্তুতি ছিলাম, যে ল্যান্ডলেস ফার্মার বলতে কি বুঝো, মানে একটা নির্দিষ্ট সময় ইয়ে পর্যন্ত এতটুকু জমি যদি থাকে, তাহলে তাকে আমরা ল্যান্ডলেস ফার্মার বলি। তারপরে তোমার দেখো এখানে বইতে তোমার আমার বইতে যে তথ্যগুলো আছে, বাংলাদেশের কৃষিতে জিডিপির অবদান কত পার্সেন্ট, এটা যে বই বড় সেই বইটা কিন্তু তোমার আপডেট করে নিয়ে যেতে হবে, কারণ ওই বইয়ের মধ্যে আপডেট তথ্য নাই। বইটা যদি 1 বছর আগে লেখা হয়, অবশ্যই বইটাকে তথ্যটাকে আপডেট করে নিয়ে যেতে হবে। তো এরকম। তারপরে রিসেন্ট যেসব এগ্রিকালচারাল ইস্যু গুলো সামনে আসবে, তোমার মনে করো যে এই যে এখন বর্তমানে যদি বাংলাদেশে তোমাকে যদি প্রশ্ন করে, এই প্রশ্ন আমি বরাবরই করছি, যে আমাদের সারের আমাদের দাম কত, আমাদের ইউরিয়া সারের দাম কত, বাজারের দাম কত, আমরা এই টিএসপি সার কোন দেশ থেকে আমদানি করি, তারপরে কোন কোন দেশ থেকে আমাদের বাংলাদেশ সাধারণত সার আমদানি হয়, বাংলাদেশে 5টি ফার্টিলাইজার ইন্ডাস্ট্রির নাম লিখুন, কোন ফার্টিলাইজার ইন্ডাস্ট্রিতে কোনটা উৎপন্ন হয়, ঘোড়াশাল ফার্টিলাইজার ইয়েতে কি, সিইউএফএল, কর্ণফুলী, চিটাগাং ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড, এখানে কোনটা উৎপন্ন হয়, কাফকোতে কোন সার উৎপন্ন হয়, তোমার যেমন সারের ক্ষেত্রে কোন সার কোনটা হচ্ছে কাঁচামাল, এই জিনিসগুলো আমাদের এই যেগুলো একেবারে সব এগ্রিকালচারাল জেনারেল নলেজ, আপডেটেড নলেজ নিয়ে যেতে হবে। 2-4টা তথ্য যদি এদিক সেদিক থাকে, সেটাকে একটু তোমাদের নিজেদের ঠিক করে নিতে হবে, কারণ বই কিন্তু কখনোই আপডেটেড থাকে না। 2 বছর আগে লেখা বই যদি তুমি এখন পড়ো, তাহলে এখন আবার রিসেন্ট একটা নতুন ইনফরমেশন আসছে সেই এগ্রিকালচারাল জেনারেল নলেজ গুলা। যেমন রিসেন্টলি তোমার জিআই পণ্য বলা হয়, বিভিন্ন রকম জিআই পণ্য আছে, যেমন কাটারি ভোগ চালকে তোমার দিনাজপুরে, তারপরে কালিজিরা চাল, তারপরে শেরপুরে তুলসীমালা চাল, তারপরে তোমার মেহের সাগর, মেহেরপুরের কি খিরসাপাত, এই যে এই জাতগুলোকে তোমার করা হয়েছে, তোমার জিআই পণ্য হিসেবে ঘোষণা করা হয়েছে। এই জাতীয় তথ্য যেগুলো এগ্রিকালচার রিলেটেড তথ্য, এগুলো একটু জেনে রাখবা। তোমাকে যদি বলা হয় এসডিজি তে আমাদের টার্গেট, কৃষি মন্ত্রণালয়ের টার্গেট কোনটা, এগ্রিকালচারের টার্গেট কোনটা, কিন্তু টার্গেটটা কিন্তু 2 নাম্বার টার্গেটটা আমাদের, ক্ষুধা এবং দারিদ্র্যমুক্ত বিশ্ব। তাহলে 2 নাম্বার টার্গেট সম্বন্ধে আমাদের একটু ডিটেল জেনে রাখতে হবে, এটার উপ টার্গেট গুলা কি কি, কি কি লক্ষ্য আছে আমাদের, এই জিনিসগুলো তোমাদের জানতে হবে। এই এগুলো হচ্ছে এগ্রিকালচারাল জেনারেল নলেজ। মোটামুটি এগ্রিকালচারাল জেনারেল নলেজটাও যদি আমরা জানি, তাহলে আমাদের এই রিসার্চ ইনস্টিটিউশনের চাকরির প্রস্তুতি হয়ে গেল মোটামুটি। মোটামুটি কথা শেষ, তোমাদের কথা শুনবো। আমার আজকে ক্লাস মোটামুটি শেষ।
হ্যালো আসগর। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, আমি তোমাদের একটা তথ্য দেই, সেটা হচ্ছে আমি তোমাদেরকে বলছিলাম যে ব্রিডিং এবং বায়োটেকনোলজি রিলেটেড যে ইয়েটা রেকর্ডটা আমি তোমাদেরকে দিয়ে দিব। কিন্তু আমি আমার কম্পিউটার, আমি আমার পুরোনো ড্রাইভ, গুগল ড্রাইভ যত কিছু আছে কোথাও এটা আমি খুঁজে পাইলাম না। অথচ এটা আমি খুব যত্ন করে রেখে দিয়েছিলাম যাতে এটা কখনো মিস না হয়, কারণ এটা আমি যেটা পারি না আরেকজন যেটা ক্লাস নিয়েছে সেটা জন্য আমি সহজেই সরবরাহ করতে পারি। এখন দুনিয়ার সবকিছু খুঁজে ওইটা আর পাচ্ছি না। বাট আমি কিপ ট্রাইং। আমি আবার আগে যেসব গ্রুপে ওইটা লেকচারটা দিয়েছিলাম তাদের অনেকে নক করেছি, তারাও আমাকে দিচ্ছে না। মুশকিল অবস্থা। তো তাদের কাছে দেখি যদি পারি উদ্ধার করার চেষ্টা করতেছি, পেলেই আমি তোমাদেরকে দিয়ে দিবো, আর না পেলে কি করবো সেটা আমরা পরে কথা বলবো। তো আমরা এগ্রি ক্যারিয়ার বইটা যদি তোমরা সংগ্রহ করতে পারো, তাহলে এই বইটা থেকে যদি তোমরা আমার রেকর্ড গুলো দেখে দেখে মিলায় মিলায় তোমরা যদি এই জিনিসগুলো পড়ে ফেলো, আমি বইয়ের দিচ্ছি না, তোমরা যে কোনো বই থেকে পড়তে পারো, বাট তোমার এগ্রি ক্যারিয়ারটা যেহেতু আমি তোমাদেরকে পড়াইছি তাহলে তোমাদের জন্য ইজি হবে, সহজে তুমি এটা বুঝতে পারবা। তো এই তথ্যগুলো যদি তুমি পড়ে ফেলো তাহলে আমি ইনশাল্লাহ বিশ্বাস করি তোমাদেরকে রিসার্চ ইনস্টিটিউশনের চাকরির ক্ষেত্রে তোমাদেরকে কেউ ঠকাইতে পারবে না। কিন্তু পড়তে হবে তোমাদের। আমি এই যে কয়েকদিন লাস্টে কয়েকটা পরীক্ষা হয়েছে, যারা পরীক্ষা দিচ্ছে তারা খুবই ভালো পরীক্ষা দিচ্ছে, আমি খুবই খুশি যে তারা পরীক্ষা ইমপ্রুভ করতেছে, এবং এইভাবে ধারাবাহিকতা যদি তারা বজায় রাখে এবং আমাদের যখন অ্যাজ এ হোল সব পরীক্ষা হবে তখন যদি আরো ভালো ভালো করে এবং তারা পরবর্তীতে প্রিপারেশন গুলো কন্টিনিউ করে, তাহলে ইনশাল্লাহ তারা চাকরিতে টিকবে। টিকবে, না টিকার কোনো উপায় নাই, কারণ এটা এগ্রিকালচারাল নলেজ, নিজের সাবজেক্ট। এখানে জাস্ট খালি আমি তোমাদেরকে কয়েকটা জিনিস ধরাই দিচ্ছি, এই আর কি, আর কিছু না। ঠিক আছে, মোটামুটি আমার কথা শেষ। আজকে আমার জি স্যার। লিস্টে মাত্র 5 জনে এসে ঠেকছো। আমি যা ক্লাস কয়টা করাবো আমি বুঝতেছি না। আমি মানে সম্ভবত আমার রিসার্চ রিলেটেড ক্লাস শেষ। আমি তোমাদের সাথে খুব বেশি আর কন্টিনিউ করতে পারবো না। আমার এরপরে দুইটা ক্লাস নিবো আমি তোমাদেরকে ভাইবা রিলেটেড, তোমাদেরকে এগ্রিকালচার রিলেটেড ভাইবা, জবের ভাইবা, এটা আমি তোমাদেরকে ক্লাস নিব, এটা আমাদের ইয়েতে ছিল। আমরা এরপরে ক্লাসটায় আমরা মক ভাইবা নিব, নিজেরাই করব। তবে তোমাদেরকে বলে রাখি আমাদের এই পরের ক্লাসগুলোতে তোমাদের ভিডিও মোডে আসতে হবে। আবার রিপিট করতেছি, তোমাদের ভিডিও মোডে আসতে হবে, কারণ আমি তোমাদের ভাইবা নিব। সো তোমরা রেডি থেকো নেক্সট ক্লাসে। এমন থেকো না যে ভিডিও মোডে আসলে আমাদের শরম লাগে, লজ্জা লাগে। শরম লজ্জার কিছু নেই, এটা আমাদের নিজেদের জন্য। আমরা তোমাকে দেখবো, আমি আসলে যে তুমি এত ভালো লিখতেছো কিন্তু পরীক্ষায় ভাইবায় যায় বারবার ফেল করতেছো। কেন ফেল করতেছো? ভাইবাই যে ফেল করার কারণ হচ্ছে যে অনেকেই খুব ভালো আছে কিন্তু ভাইবা বোর্ডে যায় গড়বড় করে ফেলে, সহজ জিনিস পারে না। সহজ জিনিস যেন পারো, ভাইবাই যাতে ভালো করো, কনফিডেন্স লেভেল যাতে ভালো থাকে, সেই জিনিসগুলো আমরা নেক্সট দুইটা ক্লাসে দেখবো। হোপফুলি আমার নেক্সট ক্লাসটা সোমবারে হবে। আর কোনো কথা আছে? জি না স্যার, থ্যাংক ইউ স্যার। শুভ, আমরা কি রাইট ট্র্যাকে আগাচ্ছি? জি স্যার। আজগর, তুমি লেখা কি সুন্দর করা কোনো সম্ভব না তোমার? আজগর একটু বলো তো। জি স্যার, আমি চেষ্টা করতেছি স্যার লেখা একটু ঠিক করার স্যার। ঠিক করতে হবে, লাইন টাইন তেরা বেড়া, কিন্ডারগার্টেনের বাচ্চারাও তো এত সুন্দর মানে খারাপ লেখে না। তুমি আরো লেখা সুন্দর করতে হবে জিনিসগুলো। তোমার কিন্তু মানে পড়ার ইয়েটা ভালোই আছে, কিন্তু লেখার ধাঁচের খারাপ হওয়ার কারণে খাতা দেখে মনে হয় যে একবারে খুবই খুবই বাজে খাতা, প্রেজেন্টেশন খুবই বাজে। সেই জায়গায় ইমপ্রুভমেন্টটা খুব বেশি দরকার, তোমার মাথায় রেখো। আশিস আর আনিকা, তোমরা জি কিছু স্যার। বলবা? আহ আশিস, আমাদের কোর্স কিন্তু প্রায় শেষের দিকে। আমরা এই মাসে আমাদের কোর্স শেষ হবে হোপফুলি। আচ্ছা, যদি আর কোনো কথা না থাকে আমরা কালকে ক্লাস করাবো না, যাও কালকে আমরা ব্রেক নেই। আমরা পরশু দিন ইনশাল্লাহ আবার আমরা ইয়ের দিকে যাব। তো তোমাদেরকে আহ, আচ্ছা সমস্যা নাই আশিস, তোমার মাইক্রোফোন নষ্ট হচ্ছে, সমস্যা নাই। হ্যালো স্যার, আর আমার আমি একটা ছিল। আসিফ, প্লিজ বলো। আসিফ বলো। স্যার, আমাদের রেকর্ড যে ক্লাস বা ইনফরমেশন ড্রাইভে আছে এগুলা কতদিন? আমার কিন্তু ড্রাইভ ফুল হয়ে গেছে, একেবারে ফুল হয়ে গেছে, তুমি দেখো। স্যার, আমাদের যে ড্রাইভ। আমি তোমাদেরকে যে পরিমাণ ক্লাস করাইছি এটা দিয়েই তো আমার ড্রাইভ ফুল হয়ে যাচ্ছে। এই কোর্স শেষ হলে আবার আরেকটা কোর্স শুরু করবো, ওর জন্য ড্রাইভটা ফাঁকা করতে হয়। তোমাদেরকে রিকোয়েস্ট করবো তোমরা যত তাড়াতাড়ি সম্ভব এই মাসের মধ্যে
আমি এই মাসটা পর্যন্ত তোমাদের জন্য অ্যাক্সেস রাখি, এরপরে আর আমরা রাখতে পারবো না। আসলে এটা আসলে আমার নিজের জায়গা নাই, তোমরা দেখতেছো। এই রেকর্ড গুলো তোমরা করে ফেলো, হ্যাঁ, সবাই নিয়ে নিও, তোমাদের ডাউনলোড করে তোমাদের কাছে রেখে দিও। স্যার স্যার আনিকা, আপনি বলছিলেন আপনি বলছিলেন যে ওই যে সিভি রিলেটেড একটা ক্লাস করাবেন, ওই যে সবার সিভি নিয়ে হ্যাঁ 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 জমা হ্যাঁ, এটা দিতে বলছিলেন। তো আমাদের তো লোকজন কমে গেছে, তোমরা যে কয়েকজন আছো, তোমরা মানে কে কে আমার কাছে সিভি পাঠাইছিলা, আমার কাছে ইমেলে ছিল। আমরা তাহলে তোমরা একটু সিভিটা আমাকে, তোমরা যারা আছো সিভিটা আমাকে দিয়ে রাখো। আমরা কালকে তো বন্ধ, মানে কালকে ক্লাস নিচ্ছি না, সোমবারে যে ক্লাসটা হবে তারপরে ক্লাসে আবার আমরা সিভি নিয়ে আলোচনা করব। কার সিভি কিরকম হয়েছে, তোমরা নিজেরা যে সিভি ডেভেলপ করেছো সেটা তোমরা প্রথমে আমাকে দিবা, সেটা নিয়ে আলোচনা করব, তারপরে আবার ডেভেলপ করে তারপরে আবার দেখাবা যে ওকে আছে কিনা। জি স্যার। থ্যাংক ইউ। তাহলে তোমাদেরকে আমরা আজকে ক্লাস শেষ করি, আমরা কালকে না পরশুদিন আবার হোপফুলি ক্লাস করব। আমি তোমাদেরকে গ্রুপে নোটিস করে দিব। আর ক্রপ বোটানির এই টার্মিনোলজি গুলো তোমরা ভালো করে পড়বা। আর ক্রপ বোটানি রিলেটেড যেসব তথ্য আমার কাছে আছে, কোনো শীট তথ্য যেগুলো আছে, আমি তোমাদেরকে এটা প্রোভাইড করে দিব। রেকর্ড ক্লাসটা দেওয়া থাকবে। সবাই ভালো থাকবে, গুড নাইট। জি স্যার।